পত্রিকা উপস্থিত মাননীয় মডারেটর বিজ্ঞাপন মূল্য উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্ক বিষয় নির্ধারিত হয়েছে সোশ্যাল মিডিয়া ছাত্রছাত্রীদের জন্য আশীর্বাদ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দলের পক্ষে অবস্থান করছি এবং পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে আজকের বিষয়টিকে আমি সংজ্ঞায়ন করে যাব। দ্বিতীয় বক্তা হিসেবে বিশ্লেষণ এবং তৃতীয় বক্তা হিসেবে যুক্তি খণ্ডনের মাধ্যমে আমাদেরকে পক্ষ প্রমাণ করে যাবে মাননীয় মডারেটর। আজকের বিতর্কে যে প্রবন্ধগুলো সংজ্ঞানের দাবি সেগুলো হলো সোশ্যাল মিডিয়া, ছাত্রছাত্রী এবং আশীর্বাদ। প্রথমে আসে যে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া হলো এক ধরনের কম্পিউটার ভিত্তিক প্রযুক্তি যার মধ্যে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সম্প্রদায়ের মধ্যে ডিজিটাল ভাবে ধারণা, চিন্তা ভাবনা, তথ্য ভাগ করে নেওয়া যায়। এটির মাধ্যমে আমরা ব্লগিং, চ্যাটিং, ভিডিও শেয়ারিং, মাইক্রো ব্লগিং ইত্যাদি করতে পারি। মাননীয় মডারেটর এরপর আমি যে বিষয়টি সংজ্ঞান করছি সেটি হলো ছাত্রছাত্রী। এই শব্দগুলো ব্যবহার করে বলা হয় যে ব্যক্তি শিক্ষার্থী হিসেবে অধ্যয়ন করছে। এই শব্দগুলো সাধারণত প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত করা হয়। এরপর আসে যে আশীর্বাদ কি। আশীর্বাদ বলতে বোঝায় যেখানে একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে শুভেচ্ছা বা ভালোবাসা প্রকাশ করে। মাননীয় মডারেটর বর্তমানে প্রেক্ষাপট অনুযায়ী আমাদের যে কারিকুলাম রয়েছে সেই কারিকুলামে কিন্তু সোশ্যাল মিডিয়া একটি অপরিহার্য অংশ। কারণ আমি একটু উদাহরণের মাধ্যমে বলছি। মনে করুন আমাদের এই স্কুলের শিক্ষক বলল যে তোমরা এই কাজটি দলের মাধ্যমে করবা এবং হঠাৎ করে সেদিন স্কুলের ক্লাসের টাইম শেষ হয়ে গেল। পরে শিক্ষক বলল যে তোমরা বাসা থেকে কাজটি করে নিয়ে আসবা। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমাদের সম্ভব না যে 7 বা 8 জন একসাথে সব একত্রিত হয়ে সেই কাজটি করা। এক্ষেত্রে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আমরা বিভিন্ন ধরনের গ্রুপ করে সেই গ্রুপে কিন্তু আমরা সেই কাজটি সম্পন্ন করতে পারি। এক্ষেত্রে কিন্তু সোশ্যাল মিডিয়া আমাদেরকে অনেক ভালো অবদান রাখছে। আজকে বিতর্কের বিষয়ে বলা যাক। আজকে বিতর্কে যে আজকে 8 বা 9 থেকে যে বিতর্ক প্রতিযোগিতা, এই বিতর্ক প্রতিযোগিতার কথা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি। কেননা এসএসসি পরীক্ষার মাধ্যমে অনেকের স্কুল বন্ধ। এক্ষেত্রে শিক্ষকদের কিন্তু সম্ভব না যে সেই প্রত্যেকটা শিক্ষার্থীদেরকে ফোন করে বলবে যে আজকে বিতর্ক প্রতিযোগিতা তোমরা প্রিপারেশন নাও। এক্ষেত্রে কিন্তু সেই স্কুলের যে আমাদের মেসেঞ্জার গ্রুপ রয়েছে সেটার মাধ্যমে গিয়ে সে কিন্তু আপনাকে সহজেই জানিয়ে দিতে পারছে এবং আমরা কিন্তু সেটার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। মাননীয় মডারেটর প্রতিপক্ষ দলের বন্ধুরা কিন্তু যে আজকের যে বিতর্কের স্ক্রিপ্ট তৈরি করেছে সেটা কিন্তু তারা কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা তারা প্রস্তুতি নিয়ে এসেছে। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কোর্স যেমন 10 মিনিটস স্কুল কোডিং নাও ইত্যাদি বিভিন্ন ধরনের কোর্স, পড়াশোনার পাশাপাশি যে আমাদের এক্সট্রা বা কো-কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে সেখানে কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক বড় অবদান রাখছে। একটু উদাহরণ মাধ্যমে আমি বলতে পারি, কিছুদিন আগে একটি সায়েন্স অলিম্পিয়াড হয়। সেখানে কিন্তু আমি জানতাম না, আমাদের স্কুল থেকে জানানো হয়নি যে সায়েন্স অলিম্পিয়াড হবে। আমি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে একটু পোস্ট করা হয়েছিল যে 1 তারিখে সায়েন্স অলিম্পিয়াড, সেখানে অংশগ্রহণ করতে পারবে রেজিস্ট্রেশনের জন্য। তারপর আমি সেটা জানি এবং আমার বিভিন্ন ধরনের আমার অনেক বন্ধুকে জানাই এবং তারা আমরা সবাই মিলে সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করি। এক্ষেত্রে কিন্তু সোশ্যাল মিডিয়া শিক্ষা জীবনে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এছাড়া প্রতিপক্ষ লক্ষ্য করুন আছে একটি শিক্ষার্থীর কথা। সে একটি গণিত ক্লাব স্কুলে তৈরি করে এবং পরবর্তীতে সেই কিভাবে কোনোভাবে সেটি ফেসবুকে ভাইরাল হয়ে যায় এবং পরবর্তীতে কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সেই গণিত ক্লাবে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এক্ষেত্রে কিন্তু সোশ্যাল মিডিয়া আমাদের পড়াশোনার পাশাপাশি যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে সেখানে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে। এছাড়া স্মার্ট নাগরিক গড়ার ক্ষেত্রে কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক গুরুত্বপূর্ণ। কেননা সোশ্যাল মিডিয়া ছাড়া স্মার্ট নাগরিক হওয়া সম্ভব নয়। এছাড়া প্রতিপক্ষ লক্ষ্য করুন বিভিন্ন ধরনের পরীক্ষার কথা। বর্তমানে শিক্ষার্থী এসএসসি পরীক্ষা যে হচ্ছে, পরীক্ষা থেকে বের হয়ে একজন শিক্ষার্থী কয়টি এমসিকিউ ঠিক হয়েছে সেক্ষেত্রে সেটি ফেসবুকে পোস্টের মাধ্যমে সে কিন্তু সেটি জানতে পারছে এবং এর মাধ্যমে তার যে মানসিক চাপটা সেটাও কিন্তু কমে যাচ্ছে। এক্ষেত্রে আমরা বলতে পারি সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের পড়াশোনায় অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং পড়াশোনার পাশাপাশি প্রথম বক্তা হালিমা। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সভাপতি বিচারক মণ্ডলী ও আমার প্রতিপক্ষের বিতার্কিক বন্ধুরা সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিতর্ক চলছে। বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সোশ্যাল মিডিয়া ছাত্রছাত্রীদের জন্য আশীর্বাদ। অত্যন্ত যুক্তিসঙ্গতের কারণে আমি ও আমার দল বিষয়টির বিপক্ষে বলছি। আম্মু বলে পরে শোনো, আব্বু বলে মন পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধ। আমার কেবল ইচ্ছে করে নদীর কাছে থাকতে, পুকুর ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। কবি আল মাহমুদের কাল্পনিকে কিশোর কিশোররা হয়তো চেয়েছিল তার চারপাশকে দেখতে, মোড়ের ক্যানভাসে বেশ থেকে পরিবেশটাকে জানতে। কিন্তু দিন যত যাচ্ছে পৃথিবী যত ছোট হয়ে আসছে মানে মডারেটর নীল সাদা কিংবা লাল সাদার দুনিয়ায় আপনার আমার জীবনের প্রভাব নেবে কেমন বা কি বা তার অবদান। আজকে বিতর্কের বিষয়টি বিশ্লেষণ করলে যে বিষয়গুলো বিশ্লেষণের দাবি রাখে তা হলো সোশ্যাল মিডিয়া ছাত্রছাত্রী। সোশ্যাল মিডিয়া বলতে আমরা এমন
যেখানে কিছু অ্যাপ ব্যবহার করে সামাজিক সম্পর্ক স্থাপন নয় ভার্চুয়াল জগতে ভার্চুয়াল পৃথিবীর জগৎকে বুঝি। ছাত্রছাত্রী বলতে আমরা তাদেরকে বলি যারা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা গ্রহণে রত আছে। আমি ও আমার দল বিশ্বাস করি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের সামাজিকীকরণ ও বাস্তবতা বিবর্জিত পৃথিবীর স্বপ্ন দেখাচ্ছে, যা আমাদের মানুষ হিসেবে অসামাজিক করছে। মাননীয় মডারেটর, মাননীয় সভাপতি, যখন একজন কিশোরের রবীন্দ্রনাথের মতো চঞ্চল ফটিকের মতো ঘুরে বেড়ানোর কথা, বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে খেলার কথা, তখন সে ব্যস্ত আছে হয়তো ফেসবুকে কোনো তরুণের আইডি ঘাটাঘাটি করতে। এটা কি কখনো একজন ছাত্রছাত্রীর জন্য আশীর্বাদ হতে পারে? মাননীয় সভাপতি, মানুষের সাথে মিশে তাকে যাচাইয়ের যে ক্ষমতা তা হারিয়ে গেছে আজ আমাদের তরুণ সমাজে। প্রতিপক্ষ দল থেকে এমন কথা আসতেই পারে সামাজিক যোগাযোগ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমরা পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারছি, কিন্তু মাননীয় সভাপতি এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে এখানে যেখানে বাস্তবের মানুষদের চেয়ে ভার্চুয়াল জগতের মানুষদেরই বেশি প্রাধান্য দেওয়া হয়। অনলাইন অফার নামে একটি প্রতিষ্ঠান 2018 সালে একটি জরিপে বলে সামাজিক সাইটে পোস্ট দেওয়ার ঠিক 3 ঘন্টা পর কিংবা তারও বেশি সময় মানুষ সেই পোস্টের সঙ্গে যুক্ত থাকে, পোস্ট কিংবা লাইক দেয়। বাংলাদেশ সেবা তথা ইন্টারনেট সংগঠন আইপিইউ এর সভাপতি আমিনুল হাকিম গত 20 ফেব্রুয়ারি সাক্ষাৎকারে বলেন দেশে 68 গিগা ব্যান্ডউইথ খরচ হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাননীয় সভাপতি, যে মাধ্যমটি আমাদের বন্ধুদের সাথে মিশতে পারার ক্ষমতা নষ্ট করছে তাকে ছাত্রদের জন্য আশীর্বাদ হতে পারে? কখনোই না। মাননীয় সভাপতি, আমি ও আমার দল বিশ্বাস করি মাদকের নেশা যেমন একজন মানুষকে সমাজ থেকে ছিটকে দেয়, সোশ্যাল মিডিয়ার ব্যবহার আমাদের পৃথিবী থেকে বিতাড়িত করছে। আমি ও আমার দল দৃঢ় প্রত্যয়ের সাথে বলছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়া কখনোই আশীর্বাদ হতে পারে না। সোশ্যাল মিডিয়া মানুষকে আধুনিক করে তুলছে কিন্তু অপরদিকে নিঃসঙ্গতা অক্টোপাসের মতো জড়িয়ে ধরছে আষ্টে পৃষ্ঠে। সোশ্যাল মিডিয়ার ফলে পরিবারের আপনজনদের বহুদিনের বিশ্বাস ও নির্ভরতার ফাটল ধরছে। এই মাধ্যমগুলো আমাদের গুণাবলীকে প্রভাবিত করছে। মাননীয় মডারেটর, সোশ্যাল মিডিয়ার আসক্তি এখন একটি মারাত্মক নেশা হয়ে দাঁড়িয়েছে, এটা ডিজিটাল কোকেন অ্যাডিকশনের মতো হয়ে গেছে। মাননীয় মডারেটর, 2017 সালের নভেম্বরে সোশ্যাল মিডিয়ার গুজবের সূত্র ধরে রংপুরে গঙ্গাচড়ায় হিন্দুদের বাড়িঘরে আক্রমণ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদে ভয় মিটের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। মাননীয় মডারেটর, বিখ্যাত দৃষ্টিপাত বইয়ে যাযাবর লিখে গেছেন বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। মাননীয় মডারেটর, জার্নাল অফ 2021 সালে জার্নাল অফ কমিউনিটি সাইকোলজিতে প্রকাশিত অ্যাসোসিয়েশন বিটুইন দ্য ইউজ অফ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস অ্যান্ড মেন্টাল হেলথ অফ ইয়াং জেনারেশন অফ বাংলাদেশে অ্যাক্রস সেকশনাল স্টাডি শীর্ষক গবেষণায় দেখা যায় দেশের 15 থেকে 40 বছর বয়সী সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে নিঃসঙ্গতায় ভোগে 64%, ডিপ্রেশনে ভোগেন 34% এবং সাধারণ উদ্বেগে ভোগেন 63%। মাননীয় মডারেটর, এই কথা বলার পর এটা বলার অপেক্ষায় থাকে না যে সোশ্যাল মিডিয়া আমাদের জন্য আশীর্বাদ নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ উপস্থিত সবাইকে। এবার পক্ষ ধরে দ্বিতীয় বক্তা অমর। স্বপ্নের প্রচার করবে বেশি, মিথ্যা যাবে বাদ, প্রযুক্তি হোক সবার জন্য শুদ্ধ অহংকার। উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষকারী বন্ধুরা, শ্রোতা মণ্ডলী, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সোশ্যাল মিডিয়া ছাত্রছাত্রীদের জন্য আশীর্বাদ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এ বিষয়ে পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, সোশ্যাল মিডিয়া হলো তথ্য আদান-প্রদান এবং তথ্য সংরক্ষণের এক অসাধারণ মাধ্যম। আজকে বিতর্কের বিষয়ে আমার দলের প্রতিপক্ষ স্পষ্টভাবে সংজ্ঞা করে গেছেন, আমি এটিকে বিশ্লেষণ করব এবং আমার দলের তৃতীয় বক্তা এই বিষয়ে যুক্তি উপস্থাপনের মাধ্যমে আমাদের দলের সত্যতা প্রমাণ করে দিয়ে যাবেন। সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহারের ফলে আজ আমাদের বর্তমান প্রেক্ষাপটে পাঠ্যাভ্যাসের উন্নতি হচ্ছে। একজন শিক্ষার্থী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাথে সাথে সুবিধা পাচ্ছে, সোশ্যাল মিডিয়ার সাথে সাথে পড়লেই সে পেয়ে যাচ্ছে তার সকল প্রয়োজনীয় তথ্য এবং তথ্য। সোশ্যাল মিডিয়া প্রত্যেকটি শিক্ষার্থীর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তথ্য অ্যাক্সেস করা, তথ্য প্রদান করা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করা প্রায়শই সহজ এবং আরও সুবিধাজনক। শিক্ষক এবং শিক্ষার্থীরা একে অপরের সাথে সংযুক্ত হতে পারছে এবং তাদের শেখার ও শিক্ষাদানের সুবিধা বৃদ্ধি পাচ্ছে। এমনকি শিক্ষার্থীরা ঘরে বসে অনেক দূরের কোনো শিক্ষার্থীদের সাথে শিক্ষকের কাছে অধ্যয়ন করতে পারছে। পৃথিবীর অন্যতম সেরা শিক্ষা ব্যবস্থা ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা। ইন্টারনেট এবং ব্রাউজারের প্রথম ধারণা দেয় এই ফিনল্যান্ড। ফিনল্যান্ড দেশটির কারণে আমরা আজ সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারছি। সেই দেশটিতে 100 জনের মধ্যে 99 জনই শিক্ষিত। এই দেশে শিক্ষা ব্যবস্থা 1970 সাল থেকে একইভাবে চলছে। তথ্যসূত্র কারণে কর্মপত্রিকা, সোশ্যাল মিডিয়া থেকে আমরা নতুন সংবাদ, আপডেট এবং জ্ঞান প্রাপ্ত হতে পারি, বিভিন্ন সম্প্রদায়ের জ্ঞান এবং আত্মউন্নতি সম্পর্কে জানতে পারি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনলাইন শিক্ষা কোর্স, টিউটোরিয়াল পাওয়া যায় যা শিক্ষার্থীদেরকে আত্মউন্নত করতে সাহায্য করে। একটি অধ্যয়ন উপসংহারে পৌঁছেছে যে যুক্তরাষ্ট্রের 95% শিক্ষার্থীরা
ছাত্রছাত্রীরা কিশোরীরা স্মার্টফোনের মালিক এবং তাদের অর্ধেকই নিয়মিত অনলাইনে থাকার বিষয়টিকে স্বীকার করে। কর্ডোবায় ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল বিপণনের অধ্যাপক কার্লোস হিসাবে বলেছেন, আমরা একটি ডিজিটাল বাস্তু সংস্থানের মধ্যে বাস করছি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা খাপ খাইয়ে নেওয়া অত্যাবশ্যক। কোভিড-19 এর প্রাদুর্ভাবের ফলে আমরা কেবল অনলাইন শিক্ষার গুরুত্ব অস্বীকার করতে পারছি না। মডারেটর 2019 সালে করোনা মহামারীতে যখন সারা বিশ্ব করোনায় আক্রান্ত হয়ে পড়ে, তখন আমাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার একমাত্র উৎস ছিল সোশ্যাল মিডিয়া। সেই দুঃসময়ে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপক সুবিধা পেয়েছি। তখন আমরা সেই ভিডিও কল, জুম মিটিং এবং অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমাদের শিক্ষা ব্যবস্থা চালিয়ে গিয়েছি। মডারেটর, করোনা মহামারীর সময় আমাদের দেশের অফলাইন শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। সেই সময়ে যে শিশুটির বয়স 5 থেকে 6 বছর, সে 2 বছর পরে তার বয়স যখন 7 থেকে 8 বছর হবে, সে কি তখন নতুন করে আবার প্লে স্কুলে ভর্তি হতো, নাকি শিক্ষা কার্যক্রমের সাথে সাথে আমার প্রতিপক্ষ বন্ধুরা মানুষের বয়সকে থামিয়ে রাখেন? আশা করছি উত্তর দিয়ে যাবেন। মডারেটর, যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তখন এই শিক্ষা কার্যক্রম চালানো না হতো, তখন প্রত্যেকটি শিক্ষার্থীর জীবন থেকে 2টি বছর বৃথা চলে যেত। মডারেটর, আজ যখন কোনো অসুস্থ শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে পারছে না, তখন কিন্তু তার পড়াশোনা চালিয়ে যাওয়ার একমাত্র ভরসা সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া। এরপরে কি আমার প্রতিপক্ষ বন্ধুরা বললেন যে সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জন্য আশীর্বাদ নয়? প্রতিপক্ষ বন্ধুদের কাছে আমাদের প্রশ্ন হলো, আপনি যদি বিদ্যালয়ে যান না বা অসুস্থতার কারণে, সেদিনের পড়া কি আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানেন, নাকি আপনার বন্ধুর বাড়িতে গিয়ে দাওয়াত খানায় গিয়ে জেনে আসেন? আশা করছি উত্তর দিয়ে যাবেন। সোশ্যাল মিডিয়ায় আপনাদের পড়া যদি আমার প্রতিপক্ষ বন্ধুরা সোশ্যাল মিডিয়াকে আশীর্বাদ বলে না বলে, তাহলে আমি ধরে নেব আমার প্রতিপক্ষ বন্ধুদের বর্তমানে শিক্ষা ব্যবস্থা এবং মোবাইল ফোনের প্রতি অবদান রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে এইচএসসি সকল পরীক্ষার ফলাফল শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছে। প্রতিপক্ষ বন্ধু আমার এই আধুনিক বিজ্ঞানের যুগে এসে আপনাদের দৃষ্টিভঙ্গি বদলান। মানবতার একটা লক্ষ্য করুন, বিশ্বের সবথেকে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক এবং বিশ্বের 72টি দেশের প্রায় 10 লাখ ফেসবুক ব্যবহারকারীর উপরে গবেষণা চালায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তাদের গবেষণা বলছে, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ফেসবুকের কারণে যে মানসিক ক্ষতি হচ্ছে, এর কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। ধন্যবাদ মডারেটর, ধন্যবাদ সবাইকে। এবার পক্ষ দলের দ্বিতীয় বক্তা সাইমন। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার প্রতিপক্ষের বিতার্কিক বন্ধুরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় সোশ্যাল মিডিয়া ছাত্রছাত্রীদের জন্য আশীর্বাদ। যুক্তিযুক্ত কারণেই আমি এর বিপক্ষে অবস্থান নিয়েছি। সোশ্যাল মিডিয়া ছাত্রছাত্রীদের জন্য অভিশাপ, আশীর্বাদ নয়। এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। মাননীয় মডারেটর, ভয়টা তখনই হয় যখন দেখি এই যুদ্ধে যাওয়ার উপযোগী কিশোররা, যাদের এখন জাতির নায়ক হওয়ার প্রস্তুতি নেওয়ার পর, যাদের এখন স্বপ্ন দেখার পর, সেই তারাই যখন মাননীয় মডারেটর সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহার কারণে জড়িয়ে যাচ্ছে নানাবিধ অপকর্মে, তারাই আজকে খলনায়কের ভূমিকায়। মাননীয় মডারেটর, তাদের মধ্যে অনেকে দারুণ মেধাবী, বংশমর্যাদায় উন্নত, সম্ভাবনায় অমিত, কোন এক নিদারুণ অবহেলায় সেই কিশোররা আজ বিপদগামী, আর তা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, আজ যদি সোশ্যাল মিডিয়াগুলো রাষ্ট্রের কাছে দায়বদ্ধ থাকতো, তাদের যদি জবাবদিহিতার ব্যবস্থা থাকতো মাননীয় মডারেটর, তাহলে আমাদের বোন আনুষ্কাকে হারাতে হতো না, সিমরান সিমিদের মতো গ্যাং লিডারদের মুখ দেখতে হতো না, তাহলে কুড়িগ্রামের কিশোর ফেসবুকের পোস্টে হাহারি দিয়ে তার প্রাণ যেত না মাননীয় মডারেটর। বিশেষজ্ঞরা বলেছেন, দৈনিক 30 মিনিটের বেশি সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করলে দেখা যেতে পারে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা। আর সেই জায়গায় দেশে প্রতি 12 সেকেন্ডে একটি ফেসবুক আইডি খোলা হয়, যা আমাদের জন্মহারের চেয়েও বেশি। আজ বাংলাদেশে 13 থেকে 17 বছর বয়সী কিশোরীরা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। এ থেকে আমরা বুঝতে পারি সোশ্যাল মিডিয়া ছাত্রছাত্রীদের জন্য অভিশাপ, আশীর্বাদ নয়। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, অপরাধ মাত্রই একটি সামাজিক সমস্যা, আর এই সামাজিক সমস্যাকে আরো বেগবান করে তুলেছে সোশ্যাল মিডিয়া। একটু লক্ষ্য করুন মাননীয় মডারেটর, 13 জুন 2020 দৈনিক বার্তার প্রতিবেদনে বলা হয়েছে 2000 সালে মোট ঘটিত কিশোর অপরাধের সংখ্যা ছিল মাত্র 13.7%। সেই ঠিক 20 বছর পর 2022 সালে এসে এই অপরাধ বেড়েছে 38.7%, যা পূর্বের তুলনায় প্রায় 3 গুণ বেশি। কিন্তু মাননীয় মডারেটর, ঠান্ডা মাথায় চিন্তা করলে 20 বছর আগের কিশোর আর বর্তমান কিশোরদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় সেটি বোঝা যাবে। মাননীয় মডারেটর, পার্থক্যটা শুধু এক জায়গায়, আর তা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার। মাননীয় মডারেটর, বাংলাদেশের হিউম্যান প্রতিবেদন বলেছে নবম দশম শ্রেণীর 100 জনের 76 জনই পর্ন এডিক্টেড। এক্ষেত্রে বোঝা যায় সোশ্যাল মিডিয়া ছাত্রছাত্রীদের জন্য আশীর্বাদ নয়। মাননীয় মডারেটর, কিছুদিন আগে আমরা একটি ভিডিও দেখেছি, যখন তাদের পুলিশ অ্যারেস্ট করছিল মাননীয় মডারেটর, তখন
তারা রীতিমতো হাসছিল। মনোবিজ্ঞানীরা বলেছে তাদের এই হাসার কারণ হচ্ছে এলএসডির মতো মাদকের সাথে জড়িত। কিন্তু মাননীয় মডারেটর, আপনার দেশের কিশোররা সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে কি করলো? সেই ভিডিওর পেছনে বিভিন্ন গান, যেমন জানি তোরা দিস তোরা জানি তোরাই থাকবি, এই ধরনের গান যুক্ত করে তারা জাতির কাছে আকর্ষণীয় করে তুলছে। তারা নাকি জাতির ক্রাশ হয়ে যাচ্ছে। মাননীয় মডারেটর, 2013 সালের দিকে একটি গুজব ঢুকিয়েছিল ভিটামিন এ খাওয়ার ফলে শিশুদের মৃত্যু হচ্ছে। আর এই গুজবের পিছনেও ছিল সোশ্যাল মিডিয়া। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আমরা আজ সত্যি বিভ্রান্ত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এত অশ্লীলতা, এত কুরুচিপূর্ণ মন্তব্য যে আজকে আমাদের যে প্রজন্মটি বেড়ে উঠছে সেই প্রজন্ম কি শিখছে? তারা যদি বিভ্রান্তই না হতো তবে তারা টি-শার্টে সিফাতুল্লাহ সেই বাজে বাজে গান কিংবা কথাবার্তায় সেই গানগুলো ব্যবহার করতো না। প্রতিপক্ষ দলের দ্বিতীয় বন্ধু আজ বলে গেলেন তারা নাকি দূর দূরান্তের সঙ্গে যোগাযোগ করতে পারছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিন্তু আমার সামনে যে মানুষ, তার সাথে কি আমি যোগাযোগ করছি? আমার প্রথম চিৎকার শুনবে আমার প্রতিবেশী। আজকে আমি সেই প্রতিবেশীর সাথে যোগাযোগ করছি না? মাননীয় মডারেটর, করছি না। মাননীয় মডারেটর, সোশ্যাল মিডিয়া মিথ্যাকে এত সুন্দরভাবে তুলে ধরা হয় যে আমাদের বাস্তব জীবনে অনেক সমস্যায় ফেলে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর নামে 752টি ফেক আইডি রয়েছে। এই যখন হয় আমাদের সোশ্যাল মিডিয়ার অবস্থা, তখন আর একে ফেসবুক বলা হয় না, একে বলা হয় ফেসবুক। বেহুলা লক্ষিন্দারের নিশ্চিদ্র লৌহবাসনে যেভাবে কালনাক দর্শন করেছিল, ঠিক সেইভাবেই সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের ভয়ের করে শিক্ষার্থীরা শিক্ষা পেন। আজকে ছাত্রছাত্রীরা সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারের ফলে বিষণ্ণতায় ভুগছে। তার ফলে তারা আত্মহত্যা প্রবণ হয়ে উঠছে। 2019 সালে পদ্মা সেতুতে মাথা লাগবে, এই গুজবের পেছনেও ছিল সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার অবাধ্যতার ফলে নষ্ট হচ্ছে, সময় ভুলে যাচ্ছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। এবার পক্ষ দলের তৃতীয় বক্তা পাবনি। আজকে এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিষয়ক মণ্ডলী এবং যারা শুনছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা শিক্ষার্থীদেরকে কিভাবে সোশ্যাল মিডিয়ার ক্ষতিগ্রস্ত করছে তার থেকে বেশি পারিপার্শ্বিক কারণগুলোই বেশি দেখিয়ে গেছেন। এক্ষেত্রে প্রথম বক্তা উল্লেখ করে গেলেন শিক্ষার্থীরা তরুণীর আইডি করছে। এক্ষেত্রে প্রতিপক্ষ, আগে কি প্রিজিং হতো না? সোশ্যাল মিডিয়া আজকে আগে কি প্রিজিং হয়নি? এক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়ার পরে একজন শিক্ষার্থী তরুণীর আইডি সার্চ করছে কিনা, এক্ষেত্রে তার মানসিকতা চেয়ার কোন দিকে আপনি দায়ী করেন তা আমার বোধগম্য নয়। প্রতিপক্ষ, আপনি বলেন মিশতে পারে, প্রথম বক্তা বলে গেলেন মিশতে পারার প্রশ্নটি। প্রতিপক্ষ, এক্ষেত্রে মিশতে পারে কিন্তু তার জন্মগত অভ্যাস, জন্মগতভাবে কেউ মিশুক হয়, কেউ অথবা মিশতে পারে না। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে আপনারা কিভাবে দায়ী করেন? আসলে তার সপক্ষে যুক্তি দাঁড় হয়ে যাবেন। প্রতিপক্ষ, আপনারা বারবার বিভিন্ন পারিপার্শ্বিক কারণগুলোকে দেখে যাচ্ছেন, কিন্তু দেখাচ্ছে না শিক্ষার্থীরা কিভাবে সোশ্যাল মিডিয়ার প্রতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন আপনারা বলে গেলেন যে এলএসডির মতো মাদকের কারণে অ্যারেস্ট করার পরও তারা হাসছে। প্রতিপক্ষ, এলএসডির সাথে সোশ্যাল মিডিয়ার কি সম্পর্ক? আশা করি আপনারা উত্তর দিয়ে যাবেন। মাননীয় লক্ষ্য করুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন 2045 সালের মধ্যে আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে এবং স্মার্ট বাংলাদেশের অন্যতম একটি ভিত্তি হচ্ছে স্মার্ট সিটিজেন। এবং স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠতে হলে তাকে অবশ্যই যোগাযোগে পারদর্শী হতে হবে, তাকে সোশ্যাল মিডিয়ায় পারদর্শী হতে হবে। আমার প্রতিপক্ষ দলের প্রত্যেকটি যুক্তির একটি দারুণ কথা বলছি। প্রতিপক্ষ, লক্ষ্য করুন, বন্দুক আবিষ্কার হয়েছিল আত্মরক্ষার জন্য। এখন সেই বন্দুককে যদি একের পর এক মানুষ আপনি অকারণে খুন করেন, তাহলে কি দোষ বন্দুকের নাকি আপনার মানসিকতার? আশা করি উত্তর দিয়ে যাবেন। প্রতিপক্ষ, আপনারা বলে গেলেন যে বিভিন্ন গান গেয়ে মানুষ ভাইরাল হচ্ছে, জাতির ক্রাশ হচ্ছে। প্রতিপক্ষ, যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন লুনা লাইলা ছিল, আয়ুব বাচ্চু ছিল, তাদের কি ফ্যান ফলোয়ার ছিল না? সোশ্যাল মিডিয়া ছাড়াও কিন্তু তাদের ফ্যান ফলোয়ার ছিল। কেন ছিল প্রতিপক্ষ? চলচ্চিত্রের প্রতি বা গানের অঙ্গনের মানুষের প্রতি মানুষের আগে থেকে আকর্ষণ থাকে, এই আকর্ষণ স্বাভাবিক। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার কিন্তু কোনো দোষ আমি দেখতে পাচ্ছি না। প্রতিপক্ষ, আপনারা বলে গেলেন যে আমাদের প্রধানমন্ত্রীর নামে প্রচুর আইডি আছে, ফেক আইডি আছে। এক্ষেত্রে সম্প্রতি কিন্তু এক আন্দোলন শুরু হয়েছিল যে সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার করে। এক্ষেত্রে এখানে কিন্তু একদম দেওয়া হয়েছে যে এক্ষেত্রে ভালো ব্যবহার হচ্ছে, এটা সেটা আসল নাকি এটা কিন্তু আপনার মানসিকতা দিয়ে আপনাকে যাচাই করতে হবে। আপনাকে ব্রেইন দেওয়া হয়েছে, এই ব্রেইন দিয়ে আপনাকে আগে ভাবতে হবে যে এটা কোনটা আসল কোনটা নকল। এটা বোঝার মতো বোধবুদ্ধি আশা করি আপনার আছে। প্রতিপক্ষ, আপনারা পর্ন আসক্তির কথা বলে যাচ্ছেন। পর্ন দেখার মতো মানসিকতা যার আছে সে সোশ্যাল মিডিয়া কেন ওয়েবসাইটেও তো পর্ন দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় কতগুলো পর্ন সাইট আছে প্রতিপক্ষ, এর থেকে বিভিন্ন ওয়েবসাইট
কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি আজ বসে আছে? এখনো কি ছাত্র লীগ নেই? এখনো কিন্তু সেই আন্দোলন চলছে, কিন্তু আপনারা কখনো সেদিকে মনোযোগ দিচ্ছেন না। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা যে স্ক্রিপ্ট রেডি করেছেন সেটাতে কিন্তু কোনো না কোনো আপনারা সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়েছেন, কিন্তু আপনারা স্বীকার করছেন না। ধন্যবাদ মাননীয় আমার বিপক্ষ দলের তৃতীয় বক্তা ওকে সাইলেন্স যুক্তি বন্ধ সানজিদা সরি বুধি সানজিদা যুক্তি সানজিদা ওকে তৃতীয় বক্তা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কর্তৃক আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে